ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন আইপে নিবেদিত সংবাদ সম্প্রসারণ পাওয়ার্ড বাই এন মোহাম্মদ গ্রুপে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন চৌধুরী। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ আমার অতিথি হয়ে এসেছেন সিনিয়র সাংবাদিক হারুন হাবিব এবং দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মনিরুজ্জামান। স্বাগত আপনাদের দুজনকেই আজকের সংবাদ সম্প্রসারণে। আমরা দেখে নিই আজকের দিনের খবরগুলো, উল্লেখযোগ্য খবরগুলো নিয়ে কথা বলবো। শুরুতেই দর্শক, মার্কেন্টাইল ব্যাংক আজকের সংবাদ শিরোনাম। মহান স্বাধীনতা দিবসে ৭১-এর শহীদদের স্মরণ করল জাতি। জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা। দেশ জুড়ে একযোগে জাতীয় সঙ্গীত পরিবেশন। সবার জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর। এবং স্বাধীনতা দিবসে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি দাবি। মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখার তাগিদ নেতাদের। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। ধানমন্ডিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতেও ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন শেখ হাসিনা। ৭১-এর ২৫শে মার্চ নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসে নিষ্ঠুর ও বর্বর হত্যাকাণ্ড চালায় পাকিস্তানি হানাদার বাহিনী। ২৬শে মার্চ গণহত্যার বিরুদ্ধে রুখে দাঁড়ায় বীর জনতা। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। সকাল ৫টা ৫৭ সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। এরপরে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এ সময় বীর শহীদের রাষ্ট্রীয় সালাম জানায় সশস্ত্র বাহিনীর চৌকস দল। বিয়োগলে বাজানো হয় করুণ সুর। এরপর দলের সভাপতি হিসেবেও আওয়ামী লীগের নেতাদের নিয়ে আবারও স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা। প্রায় ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে ১৯৭১ সালে যে দেশের স্বাধীনতার ভিত রচিত হয়েছিল, দীর্ঘ ৪৮ বছর পর সেই দেশ এখন অর্থনীতির মুক্তির পথে এসে দাঁড়িয়েছে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর দ্বার প্রান্তে এসে সাহসী বাঙালি জাতি এখন স্বপ্ন দেখছে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবার। এরপর সকাল ৭টায় রাজধানী ধানমন্ডিতেও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। মহান স্বাধীনতা দিবসে তরুণ প্রজন্ম সহ সবার জন্য বাসযোগ্য দেশ গড়ার অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সবাইকে কাজ করার আহ্বান জানান তিনি। এ সময় মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে সন্তানদের দূরে রাখতে অভিভাবক ও শিক্ষকদের বিশেষ দৃষ্টি দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। সকাল ৮টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শিশু কিশোর সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অংশ নেন সারা দেশে একযোগে হওয়া জাতীয় সঙ্গীত আয়োজনে। এরপর বক্তব্যে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সবাইকে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে সামনে রেখে আগামী প্রজন্ম সহ সবার জন্য বাসযোগ্য দেশ গড়তে কাজ করছে সরকার। যুগের সাথে তাল মিলিয়ে আমাদের সন্তানরা যাতে এগিয়ে যেতে পারে সেদিকে লক্ষ্য রেখেই আমরা কাজ করে যাচ্ছি। আজকে শিশু আগামী দিনে এদেশের কর্ণধার। আজকে শিশুদের মধ্য দিয়েই কেউ প্রধানমন্ত্রী হবে, মন্ত্রী হবে, বড় বড় চাকরি করবে, দেশকে এগিয়ে নিয়ে যাবে। আমরা আমাদের শিশুদের সেইভাবেই মানুষ করতে চাই।
বাংলাদেশের মাটিতে সন্ত্রাস জঙ্গিবাদের কোনো স্থান নেই জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সন্তানদের মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাস থেকে দূরে রাখতে অভিভাবক শিক্ষকদের সতর্ক থাকতে হবে। সকলকে আহ্বান জানাবো, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ এর কুফল সম্পর্কে আমাদের শিশুদের জানাতে হবে এবং এর হাত থেকে শিশুদের রক্ষা করতে হবে। অভিভাবক এবং যারা পিতামাতা তাদেরকে অবশ্যই সবসময় লক্ষ্য রাখতে হবে সন্তান কোথায় যায়, কার সাথে মেশে, কিভাবে মেশে। পরে খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন শেখ হাসিনা। এরপর শিক্ষার্থীদের কুচকাওয়াজ অনুষ্ঠান উদ্বোধন করে সালাম গ্রহণ করেন শেখ হাসিনা। পরে জাতীয় শিশু কিশোরদের বিভিন্ন পরিবেশনা উপভোগ করেন প্রধানমন্ত্রী। শাহনাজ রুমা, ডিবিসি নিউজ, ঢাকা। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়াই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন দেশের রাজনীতিবিদরা। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা শক্তিশালী করতে পারলেই স্বাধীনতার সুফল পাওয়া যাবে বলে মত দিয়েছেন বিভিন্ন দলের নেতৃবৃন্দ। মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত তরুণদের হাত ধরেই দেশ এগিয়ে যাবে বলে প্রত্যাশা তাদের। স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো। দলীয় নেতাকর্মীদের নিয়ে সংসদের বিরোধী দলীয় উপনেতা রওশন এরশাদ শ্রদ্ধা জানান শহীদদের প্রতি। 25শে মার্চের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের চেষ্টা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন রওশন। আন্তর্জাতিকভাবে এটা স্বীকৃতি আদায় করার জন্য আমরা অবশ্যই চেষ্টা করব এবং ইতিমধ্যে এটা নিয়ে কথা হচ্ছে। আমার মনে হয় ইনশাআল্লাহ এটা হয়ে যাবে, আমরা পার্লামেন্টে এটা নিয়ে আলোচনা করব। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ও গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন বলেন, জনগণের ইচ্ছে অনুযায়ী সরকারের দেশ পরিচালনা করা উচিত। স্বাধীনতার লক্ষ্য তো সংবিধানে লেখা আছে যে জনগণ ক্ষমতার মালিক। সেই মালিকানা থেকে যেই কেউ আমাদেরকে বঞ্চিত করে তারা স্বাধীনতা বিরোধী কাজ করছে, সংবিধান বিরোধী কাজ করছে। তো আমাদেরকে সেটা রক্ষা করার জন্য ঐক্যবদ্ধ হলে কিন্তু আমাদেরকে কেউ বঞ্চিত রাখতে পারবে না। 25শে মার্চের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি মিলবে এমন আশার কথা জানান আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। যেগুলো আন্তর্জাতিকভাবে গণহত্যা স্বীকৃত, সেখানে একমাত্র জার্মানির গণহত্যা ছাড়া বাকি সব গণহত্যারই সংখ্যা কিন্তু আমাদের চেয়ে অনেক কম। সেখানে আমরা সেই তুলনায় এটা বলা যেতে পারে পৃথিবীতে দ্বিতীয় বৃহত্তম গণহত্যা ছিল বাংলাদেশে 1971 সালে। সেটা জাতিসংঘের থেকে আমরা এই স্বীকৃতি দাবি করি। বিএনপির নেতাকর্মীরা জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। খালেদা জিয়ার মুক্তির বিষয়কে প্রাধান্য দিয়েই আগামী রাজনীতি, দাবি মির্জা ফখরুলের। গণতন্ত্রকে পুনরুদ্ধার করবার জন্য, এই গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করবার জন্য আজকে আমাদের শপথ গ্রহণ করতে হবে। আন্দোলনের মধ্য দিয়ে দেশনেত্রীকে মুক্ত, গণতন্ত্রকে মুক্ত করতে হবে। শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, দুর্নীতি এই দেশের অগ্রগতির সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এখন এগিয়ে যাচ্ছে এবং আরো এগিয়ে যাবে। বাংলাদেশ পৃথিবীর মধ্যে একটা উন্নয়নশীল দেশ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। জঙ্গিবাদ এবং সাম্প্রদায়িকতা হচ্ছে গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনার জন্য হুমকি স্বরূপ। আর অপরদিকে দুর্নীতি, দলবাজি আর প্রশাসনের ক্ষমতার অপব্যবহার হচ্ছে গণতন্ত্র, মুক্তিযুদ্ধের চেতনার জন্য আপদ। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর নবনির্বাচিত নেতৃবৃন্দ জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান। জাহিদ হাসান, ডিবিসি নিউজ, ঢাকা। জানিয়ে দিলাম আজকের দিনের খবরগুলো, দিনের উল্লেখযোগ্য খবরগুলো। সবগুলো খবরই মূলত আজকের দিবস কেন্দ্রিক খবর। স্বাধীনতা দিবস, আজ স্বাধীনতার 48 বছর পূর্তি হলো এবং আজকের দিনে আমার সামনে আমার দুজন অতিথি, দুজনই মুক্তিযোদ্ধা। আমি খুবই সৌভাগ্যবোধ করছি। আপনাদের কাছ থেকে আসলে আপনাদের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে শুরু করে সেই সময় সার্বিক একটা অবস্থা নিশ্চয়ই জানতে চাই। এটি একটি অনেক বড় সুযোগ। আমি হারুন হাবিব, আপনার কাছ থেকেই প্রথমে জানতে চাই যে আসলে আপনি নিজে বা আপনার সাথে যারা সমসাময়িক ছিলেন, যাদেরকে আপনি দেখেছেন মুক্তিযুদ্ধে গেছে, কেমন আশা, কেমন তাড়না থেকে সেই সময় যুদ্ধে যাওয়া, একদম ব্যক্তিগত অভিজ্ঞতা। আসলে ধন্যবাদ আপনাকে। আজকের দিনটা শুধু আমাদের কেন, আমরা যারা সরাসরিভাবে মুক্তিযুদ্ধের কর্মকাণ্ডে জড়িত ছিলাম, শুধু আমাদের নয়,
আমাদের মতো আরও অসংখ্য মানুষ যারা আমাদের সাহায্য সহযোগিতা করেছে, তাদের সকলের জন্যে এবং পুরো দেশটা জাতিটার জন্যই একটা অনেক গর্বের দিন, অনেক ভালোবাসার দিন। এবং আমরা একটু ভাবি, যদি আমরা আমি ভাবি যে আমি তখন 21-22 বছরের একটা ছেলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইনাল ইয়ারে পড়তাম। সেই যে মুক্তিযুদ্ধ গেলাম সেটা 48 বছরে পূর্ণ হয়ে গেল। আমরা নিজেরাও পূর্ণ হয়েছি, কিন্তু হলো এই যে আমরা সে সময় আমাদের জেনারেশনের যে একটা দেশপ্রেমের যে একটা মাদকতা, আমাদের ব্যক্তির ঊর্ধ্বে উঠে সমাজ এবং আমাদের জাতির জন্য যে একটা ভালোবাসা, এটা আমাদেরকে সত্যিকার অর্থেই বলবো আমাদের জেনারেশনকে বেশ উপকৃত করেছে। তা না হলে যে বাঙালি জাতি কখনো ইতিহাসে যুদ্ধ বিগ্রহে ছিল না, সেই বাঙালি জাতি রাতারাতি সশস্ত্র হয়ে উঠল। এবং আমি এখানে আরেকটি কথা নিশ্চয়ই বলবো যে 7ই মার্চের ভাষণ, বঙ্গবন্ধুর সে ভাষণ গোটা জাতিকে রাতারাতি যোদ্ধার জাতিতে পরিণত করেছে, তারুণ্যকে বিশেষ করে সশস্ত্র করেছে। অন্যদিকে পাকিস্তানের 23 বছরের যে দুঃশাসন এবং শেষ বাঙালিদের প্রতি যে অবিচার, বাঙালিদের প্রতি যে অসম্মান, এবং সেই সাথে 70-এর নির্বাচনের ফলাফলকে অস্বীকার করার যে প্রবণতা, এবং শুধু তাই না, জোর করে হত্যাকাণ্ড দিয়ে আমাদের অধিকারকে স্তিমিত করার যে প্রবণতা, এটা জাতি আর মেনে নেয়নি। এবং আমার মনে আছে যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমরা তো নিশ্চয়ই সে সময় আমরা ছাত্র আন্দোলনের কর্মী, আমাদের স্লোগানের গলা, কিন্তু আমরা যে সশস্ত্রভাবে অস্ত্র ধারণ করব এটা কিন্তু তখনও বুঝতে পারিনি। কিন্তু রাতারাতি আমরা বুঝে যাচ্ছি যে না, এরা আর কখনোই বাঙালিকে সম্মান দেখাতে পারবে না, গণতন্ত্র তো নয়, কিছুতেই পারবে না। তখন 7ই মার্চের আগে এবং পরে, কদিন পরে 26শে মার্চের স্বাধীনতা ঘোষণার আগেই ঢাকাতে জয় বাংলা ব্রিগেড হয়েছে। গ্রামান্তরে স্কুলের মাঠে কাঠের রাইফেল তৈরি করে ছেলেমেয়েরা কিন্তু প্রশিক্ষণ দিয়েছে। এই যে একটা গোটা জাতি মুক্তিযুদ্ধ হয়ে ওঠার যে একটা সময়, একটা পরিবেশ তখন সৃষ্টি হয়েছিল। কাজে আজ যখন মুক্তিযুদ্ধের 48 বছর যাচ্ছে, পূর্ণ হলো, এবং আজ মাত্র 2-1.5 বছরের মধ্যে আমরা মুক্তিযুদ্ধের সুবর্ণ জয়ন্তী অর্থাৎ 50তম স্বাধীনতা বার্ষিকী উদযাপন করব। এবং আমরা যদি বেঁচে থাকি আমাদের জন্য একটা অনেক অনেক বড় প্রাপ্তি হবে নিঃসন্দেহে। নিশ্চয়ই। আপনি যে বলছিলেন একটি বিষয়, দেশপ্রেমের মাদকতা আপনাদের মধ্যে সেই সময় বিস্তার করছিল, সেটি আজ 48 বছর পরে এসে সেই দেশপ্রেমের জায়গাটা আসলে আমাদের জাতিগতভাবে কতটা দেখেন সেটি নিয়ে আমি জানতে চাইবো নিশ্চয়ই আপনার কাছ থেকে, নাকি সেটি শুধুমাত্র সময়ের দাবি ছিল বলেই সেটি ছিল, সেটি নিয়ে আমি আসবো। কিন্তু খন্দকার মনিরুজ্জামান, আপনার কাছ থেকেও আপনার ব্যক্তিগত এবং আপনার সমসাময়িক সেই অভিজ্ঞতা জানতে চাই। ধন্যবাদ আপনাকে। মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার অভিনন্দন সবাইকে। দেখেন, এই সময়টা ছিল পাকিস্তান আমলের 24 বছর। সেই 24 বছরের সময়টা ছিল একটা উত্তাল সময়, তারুণ্যের সময়, লড়াই করার সময়। ওই যে কবিতা আছে না, আজ যেন যুদ্ধে যাওয়ার সময়, তার একটা কবিতা আছে না, বিষয়টা তাই ছিল। বাঙালি জাতি 1948 সালে বুঝে গিয়েছিল যে পাকিস্তান একটি অসৎ উদ্দেশ্য নিয়ে পাকিস্তান প্রতিষ্ঠা করা হয়েছিল। যখন ভাষার উপরে হামলা হলো 48 সালে, তখন কিন্তু বাঙালি জাতি বুঝে গেল যে এই পাকিস্তান তাদের দেশ না। হ্যাঁ, অথচ এই বাঙালি জাতির ভোটই কিন্তু পাকিস্তান প্রতিষ্ঠিত হয়েছে। এটা হলো ইতিহাসের নির্মম সত্য। 48 সালে যখন এই চেতনা বাঙালির মধ্যে তৈরি হলো বাস্তবতার কারণে যে এই পাকিস্তান তাদের নাম, আসলে তখন থেকেই মুক্তিযুদ্ধের প্রস্তুতিটা শুরু। আমরা ধাপে ধাপে অনেকগুলি ধাপ পেরিয়ে গেলাম। হ্যাঁ, 54 সালে নির্বাচন হলো, 309টি আসনের মধ্যে মুসলিম লীগ, যারা পাকিস্তান প্রতিষ্ঠা করেছিল, মাত্র 9টা আসন পেল, 300 আসনই পেল বিরোধী দল, হ্যাঁ, যুক্ত ফ্রন্ট, হক ভাসানীর যুক্ত ফ্রন্ট। এবং পরবর্তীকালে আইয়ুব খান ক্ষমতা নিল এবং তার বিরুদ্ধে লড়াই হলো 62 সালে, 63 সালে, 68 সালে, 69-এ লড়াই হলো, গণ অভ্যুত্থান হলো, 66 সালে বঙ্গবন্ধু 6 দফা দিলেন,
হ্যাঁ, 69 সালে 6 দফা 11 দফার আন্দোলন হলো, তারপরে আগরতলা ষড়যন্ত্র মামলা দেওয়া হলো বঙ্গবন্ধুর বিরুদ্ধে, বঙ্গবন্ধুকে সেখান থেকে ছাড়িয়ে আনলো জনতার আন্দোলন, পাকিস্তান পিছু হটলো। তখন পাকিস্তানও বুঝে গেছে যে বাংলাদেশকে তারা রাখতে পারবে না, এবং আসলে ষড়যন্ত্রটা তখন থেকে শুরু হয়ে গেল আর কি। তারপরে নির্বাচন হলো, নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেল, নিরঙ্কুশ শুধু না, তার চেয়ে বেশি সংখ্যাগরিষ্ঠতা পেল আওয়ামী লীগ, কিন্তু আওয়ামী লীগকে সরকার গঠন করতে দেওয়া হলো না। এদিকে আমরা তখন ছাত্রকর্মী, আমি ওই সময়ে ঠিক শেষ সময় অর্থাৎ 71 সালে 70 থেকে 69 থেকে আমি রিপোর্টার হিসেবে একটি সাপ্তাহিক পত্রিকায় যোগ দিয়েছি, ছাত্র আন্দোলন থেকে সদ্য গিয়ে আর কি, এবং ছাত্র আন্দোলনের কর্মী ছিলাম। ছাত্রদের সঙ্গে তখনও যোগাযোগ আছে, ইউনিভার্সিটিতে যাই, হ্যাঁ, বিভিন্ন ছাত্র সংগঠনের যে অফিসগুলো আছে, আমি ছাত্র ইউনিয়ন করতাম, ছাত্র ইউনিয়নের অফিস ছিল হোসনি দালানে, সেখানে প্রায় নিয়মিতই যাই, যদিও রিপোর্টার, পত্রিকা রিপোর্টার, তারপরেও অর্থাৎ, এবং ছাত্র আন্দোলন হচ্ছে আন্দোলনের কেন্দ্র তখন, সেখানে নিয়মিত যোগাযোগ। এর ফলে সারা দেশে যা ঘটছে রাজনীতিগতভাবে, আন্দোলনগতভাবে, লড়াইয়ের চেতনা থেকে, তার সঙ্গে কিন্তু সরাসরি যোগাযোগ। আমরাও সাধারণভাবে বুঝে গেছি, বাংলাদেশের মানুষও বুঝে গেছে যে এই পাকিস্তানে আর থাকা যাবে না, পাকিস্তানের সঙ্গে আমরা আর থাকবো না। হ্যাঁ, এর প্রতিফলন আমরা দেখলাম 1 মার্চ 71 সালে যখন ইয়াহিয়া খান 3 তারিখে অনুষ্ঠিতব্য পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলির এই নির্বাচনের পরে, 70 নির্বাচনের পরে ন্যাশনাল অ্যাসেম্বলির বাতিল করে দিল। সেদিনই কিন্তু আমি ঘটনাটা বলি, দুপুরবেলায় পাকিস্তান রেডিও থেকে একটা খবর প্রচারিত হইতো 12টা বাজার 10 মিনিট আগে, মনে আছে? একটা ইংরেজি, একটা উর্দু, একটা ইংরেজি খবর প্রচারিত পাকিস্তান রেডিওতে 12টা বাজার 1 মিনিট 10 মিনিট আগে। কি ছিল? হ্যাঁ বলছি, হ্যাঁ 12টা না, 1টা বাজার 10 মিনিট আগে, দুঃখিত, 1টা বাজার 10 মিনিট আগে, 5 মিনিট হলো ইংরেজি, 5 মিনিট হলো উর্দু আর কি। ও খবর প্রচারিত হইতো এক্স্যাক্টলি সেই সময় ছিল। সেই সময় ওই আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি একতা অফিসে। একতা অফিস হচ্ছে পুরনো ঢাকায় শ্রীদাস লেনে, 24 নম্বর শ্রীদাস লেনে। হেঁটে যখন আমার বাসা থেকে হেঁটে যাচ্ছি পুরানো পল্টনের মধ্যে দিয়ে, তো পুরানো পল্টনের একটা জায়গায় পুল পার বলে, ওই জায়গাটা পরপর অনেকগুলো রেস্টুরেন্ট আছে, সবগুলো রেস্টুরেন্টে রেডিও ছিল আর কি। এদিকে রেডিওর সামনে অনেক মানুষের ভিড়, রাস্তা একদম জাম হয়ে গেছে, গাড়ি যেতে পারছে না। আমি দাঁড়ালাম, কি ঘটনা? তখন রেডিওতে ঘোষণা করছে যে ইয়াহিয়া খান 3 তারিখে যে ইস্ট পাকিস্তানে যে হওয়ার কথা, ন্যাশনাল অ্যাসেম্বলি হওয়ার কথা, সেটা স্থগিত করেছে আর কি। বিশ্বাস করেন, এইটা শোনার পরে আমি দ্রুত হেঁটে যাচ্ছি বঙ্গবন্ধু এভিনিউ, তখনকার জিন্না এভিনিউ, বঙ্গবন্ধু এভিনিউতে গুলিস্তান নামে একটা সিনেমা হল ছিল, এখনকার প্রজন্ম হয়তো এটা দেখে নেই আর কি। সেই সিনেমা হলের উল্টা দিকে ভাব নামে একটা ওষুধের দোকান এখনো আছে, সেটা হ্যাঁ ভালো করে খেয়াল করলে দেখা যাবে, ভাব নামে একটা বিখ্যাত ওষুধের দোকান আছে। সেই ওই পর্যন্ত যেতে যেতে দেখলাম মানুষ কিভাবে নিজে থেকে সংগঠিত হয়ে গেল এবং মিছিল করছে। একটা হ্যাঁ, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। 1 তারিখে কিন্তু এই স্লোগান এই বঙ্গবন্ধু এভিনিউতে, তার আশেপাশের লোকজন, এবং ছোট হয়তো প্রথমে 5 জন, তারপর 10 জন, 15 জন, 20 জন, মুহূর্তের মধ্যে সে বিশাল মিছিলে পরিণত হয়ে গেল। মানে কোনো পরিকল্পনা ছাড়াই, কোনো পরিকল্পনা ছাড়া, একদম স্বতঃস্ফূর্ত। ওই যে ঘোষণা আসলো, মানুষ তো বুঝে গেছে যে ঘোষণাটা কেন, যে আমাদেরকে ক্ষমতায় যেতে দেওয়া হবে না, যেটা 7 মার্চের ভাষণে বঙ্গবন্ধু বলেছেন, হ্যাঁ, যে আমাদেরকে ক্ষমতা যেতে, বাঙালিকে ক্ষমতা যেতে দেওয়া হবে না। সুতরাং আর পাকিস্তান তো ষড়যন্ত্রের দেশ, এখনো সেখানে সেটা ষড়যন্ত্রের দেশ, তখনও ষড়যন্ত্রের দেশ ছিল, বরাবরই ষড়যন্ত্র করে পাকিস্তানের ক্ষমতার বদল হয়েছিল। মানুষ পাকিস্তানের ষড়যন্ত্র সম্পর্কে জানে। এইটা আর একটা ষড়যন্ত্র, যে বাঙালিকে নির্বাচনে জিতেছে কিন্তু ক্ষমতা যেতে দেওয়া হবে না। সুতরাং স্বতঃস্ফূর্তভাবে আসলে তারা নির্বাচনে দিয়েছিল কোন সাহসে, যখন তারা বুঝেই গেল যে হ্যাঁ পল্টন, এবং স্টেডিয়ামে কিন্তু তখন ক্রিকেট খেলা চলছে, এটারও একটা কারণ, স্টেডিয়ামে কিন্তু তখন ক্রিকেট খেলা চলছে। আমি ছিলাম, এই কথার মনে বলতে চাচ্ছি, হ্যাঁ ক্রিকেট খেলা চলছে, পুরোটা স্টেডিয়াম মনে হয় এবং ভেঙে পুরো স্টেডিয়ামে আগুন জ্বলে গেল, এমসিসির সাথে পাকিস্তানের খেলা চলছিল। পুরো আমরা দেখছি বাইরে থেকে, হ্যাঁ, যে স্টেডিয়ামে দাও দাও করে আগুন চলছে, ওই যে পর্দা, যে ইয়েগুলো, সামিয়ানাগুলো, সব আগুন ধরায় দিল পাবলিক, এবং খেলা পড়লো, মানুষ রাস্তায় বেরিয়ে পড়লো, আন্দোলন, স্লোগান, হ্যাঁ, বীর বাঙালি অস্ত্র, বাংলাদেশ স্বাধীন করবে। এতে 3 তারিখে ন্যাশনাল অ্যাসেম্বলির বৈঠক হবে, ওই সময়টাই, ঠিক ওই সময়টাই পূর্বানী হোটেলে আওয়ামী লীগের পার্লামেন্টারি পার্টির বৈঠক চলছিল, বঙ্গবন্ধু সেখানে আছেন। মানুষ, মানে কত মানুষ সেখানে গেছিল এটা বলা খুব কঠিন আর কি। পুরা কি বলে আপনার পূর্বানী হোটেলের চারিদিকে শুধু মানুষ আর মানুষ,
জানতে চায়, শুনতে চায় কি নির্দেশ, কি সিদ্ধান্ত আওয়ামী লীগের, বুঝলেন? ওই মিটিং থেকে সিদ্ধান্ত দেওয়া হলো 7 তারিখের জনসভা, 3 তারিখে ছাত্রলীগ মিটিং করলো পল্টনে, হ্যাঁ, সেখানে বঙ্গবন্ধু অনির্ধারিতভাবে উপস্থিত হলেন এবং বাংলাদেশের কথা বললেন, হ্যাঁ, অনেক কথাই বললেন, হ্যাঁ, প্রকারান্তরে স্বাধীনতার কথা বললেন। মানুষ কিন্তু স্বাধীনতার জন্য মোটামুটি মানসিকভাবে প্রস্তুত হয়ে গেছে, হ্যাঁ। তারপরে 7ই মার্চের ভাষণ, সেই ভাষণে আমি সাংবাদিক হিসেবে কভার করছি, আমিও মুঞ্জামাল হোসেন মঞ্জু, আরেক সাংবাদিক বন্ধু আমার একতার পক্ষ থেকে। তো সেখানে আপনার বঙ্গবন্ধু বললেন স্বাধীনতার সংগ্রাম, এবং দেখবেন যে এই একটি জনসভা, 7ই মার্চের জনসভা, সেটা যারা দেখেছে তাদের নিশ্চয় মনে আছে, এইটা একটা দেশের কোয়ালিটি চেঞ্জ করে দিল। সাধারণত জনসভায় কারা যেত এর আগে আমরা যেটা দেখেছি, এই মধ্যবিত্ত, চাকুরিজীবী, হ্যাঁ, ছাত্র, এই ধরনের মানুষের জনসভায় যেত। এই প্রথম একটা জনসভায় আমরা দেখলাম এই বুড়িগঙ্গা নদী থেকে মাঝিরা নৌকা বন্ধ করে বৈঠা নিয়ে জনসভা এসছে, রিক্সা বন্ধ করে রিক্সাওয়ালা জনসভা এসছে, হ্যাঁ, এবং সমাজের সব স্তরের মানুষ এই জনসভা আসছে। এইটা একটা কোয়ালিটেটিভলি, গুণগতভাবে একটা ভিন্ন ধরনের জনসভা, যেই জনসভায় সমস্ত বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে। এরকম জনসভা কিন্তু আর কোনোদিন হয় নাই অতীতে। এখন পাওয়া যায় না। কারখানার থেকে শ্রমিকরা দলে দলে আসছে কারখানা বন্ধ করে দিয়ে। মালিক কিন্তু বিদেশি মানে পাকিস্তানি, নন বেঙ্গলি মালিক, কিন্তু সে সমস্ত কারখানা ছেড়ে, বন্ধ করে গিয়ে কারখানা ছেড়ে ত্যাগ করে জনসভায় চলে আসছে। শ্রমিক, মাঝি, রিক্সাওয়ালা, সাধারণ মানুষ, ছাত্র, কেরানি, অফিস ছেড়ে কেরানিরা চলে আসছে, মতিঝিল থেকে ব্যবসায়ীরা চলে আসছে, কোর্ট থেকে উকিলরা চলে আসছে, ইউনিভার্সিটি থেকে, হ্যাঁ, ইউনিভার্সিটি থেকে টিচাররা চলে আসছে। মানে আমি তো বললাম তো, এটা একটা গুণগতভাবে ভিন্ন জনসভা, 7ই মার্চের জনসভা 71 সালে। এটা বর্ণনা করে বোঝানো যাবে না এটা কি মুক্তিযুদ্ধ। এবং এই জনসভায় বঙ্গবন্ধু বললেন যে আজকের, হ্যাঁ, এই সংগ্রাম, মুক্তির সংগ্রাম, আজকের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। যে মেসেজ হচ্ছে এই যে এই, এবং ওর মাধ্যমে আমরা জানি তোমাদের যা আছে তা নিয়ে তোমরা শত্রুর মোকাবিলা করো, হ্যাঁ। অর্থাৎ তিনি বাঙালি সেই বার্তাটা পেয়ে গেল, বাঙালি মুক্তিযুদ্ধের বার্তা চেয়ে গেল, স্বাধীনতার বার্তা পেয়ে গেল, এবং কিভাবে যেটা যুদ্ধ করতে হবে সেই বার্তাও পেয়ে গেল। সুতরাং এই একটি সবার মধ্যে দিয়ে, হ্যাঁ, হারুন রবি যেটা বলেছেন যে পুরো জাতিকে মুক্তিযোদ্ধায় পরিণত করেছে, এবং পুরো জাতিকে মুক্তিযুদ্ধ কিভাবে করতে হবে তার জন্য তৈরি করে দিয়ে গেছে। হারুন হাবিব, সেই সময়ের কথাটা খন্দকার মনিরুজ্জামান আপনার কাছে আমি বিষয়টি জানতে চাইবো, যেটি আপনার কাছে প্রশ্ন রেখে আমি খন্দকার মনিরুজ্জামানের কাছে জানতে চাইছিলাম যে এই যে মাদকতার কথা শুনছি আপনাদের দুজনের কাছ থেকেই, সেটি দেশপ্রেমের মাদকতা আপনি বলছেন, সেই দেশপ্রেমকে এখনো দেখছেন কিনা এই 48 বছরে, আসলে কেমন দেখলেন? দেখেন, আসলে আমি এটার ব্যাখ্যা করা খুব একটা কষ্টসাধ্য নয় আমার জন্য, বিশেষ করে এই কারণেই যে ওই সময়ের যে পরিপ্রেক্ষিত, যে রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক যে অবকাঠামোটা ছিল, পরিমণ্ডল ছিল, এখন তো আর সেটা নেই। কিন্তু আরেকটা জিনিস হয়েছে যে আমরা, আমাদের বাংলাদেশের মানুষ, বাঙালিরা দেশপ্রেমিক নয় এই কথা বলবার কোনো কারণ নেই, কিন্তু অনেক টানাপোড়েন, নতুন প্রযুক্তিগত কারণে, পারিপার্শ্বিকতার কারণে, পরিবর্তিত সময়ের কারণে অনেক কিছু ঘটেছে। আগে যেমন শত্রু চিহ্নিত ছিল পাকিস্তান, আমরা আরেকটা দেশ 1100-1200 মাইল দূরে, এবং ভাষাভাষী নয় আমাদের, এবং সংস্কৃতিগতভাবেও আমরা এক নই। এই যে আমাদের শত্রু চিহ্নিত করা একটু কঠিন হয়েছে, সহজ হয়েছে। কিন্তু এখন আমার পাশে মুক্তিযুদ্ধ বিরোধী আরেকটা মানে সত্তা আছে, এবং প্রভাবশালী সমাজে সে কিন্তু অনেকটা ইনফ্লুয়েন্স করছে। আরেকটা জিনিস হয়েছে যে মুক্তিযুদ্ধের মাত্র 3.5 বছরের মধ্যে বাংলাদেশের ইতিহাসের যে স্বাভাবিক যাত্রাপথ যেখানে চলতে পারত, সেটা কিন্তু ঘুরিয়ে দেওয়া হলো বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মাধ্যমে। এটা তো স্বাভাবিক সাধারণ একটি হত্যাকাণ্ড নয়, এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে পুরো মুক্তিযুদ্ধের সব কিছু পাল্টে দেওয়ার চেষ্টা করা হলো, এবং করা মানে খুব সিরিয়াসলি হলো, এবং যারা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি তাদেরকে পরিকল্পিতভাবে ক্ষমতায় বসানো হলো, রাজনীতিতে, সমাজে, অর্থনীতিতে। কাজেই আমরা যে দেশপ্রেমের, আমরা একসময় আমাদের যুব তারুণ্যর বিরুদ্ধে অভিযোগ করতাম যে বিকৃত, এরা তো কিছুই জানে না, জানতে চায় না, শুধু ক্যারিয়ারের কথা বলে। কিন্তু এটা কারা করেছে? মুক্তিযুদ্ধের
এই যে অসাম্প্রদায়িক বাঙালি জাতিসত্তার বিরুদ্ধ যে শক্তিটা যারা ৭৫-এর পরে ক্ষমতা এসছে, যারা মুক্তিযুদ্ধকে ধ্বংস করতে চেয়েছে, তারা করেছে। কাজেই মানে আমি একটা বিরতিতে যাব, একটা জিনিস শুধু জিজ্ঞাসা করে যে একটা প্রশ্ন, যে তারা কি সফল? মানে ইতিহাস বিকৃত করার প্রচেষ্টা তো ছিল বটেই সেই ৭৫-এর ঘটনার পরে, তারা কতটা সফল হয়েছে এবং এই প্রজন্ম কি আসলে ইতিহাস জানবার পথে এখনো বাধাগ্রস্ত কিনা, এই প্রশ্নটা নিশ্চয়ই আমি জানতে চাই। একটা বিরতি নিয়ে ফিরি, দর্শক থাকুন আমাদের সাথেই। ফিরলাম সংবাদ সম্প্রসারণে। বিরতির আগে আমি হারুন হাবিব আপনাকে যে প্রশ্নটি করেছিলাম সেটি থেকেই যদি জানতে চাই যে ৭৫-এর পরে ইতিহাস পাল্টে দেওয়ার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাকারীরা কতটা সফল হলো, এবং তারপর তো স্বাধীনতা বিরোধীদের তো এই প্রচেষ্টাটা ছিল, তারপরে তো এখন আমরা দেখছি দীর্ঘদিন আমরা স্বাধীনতার পক্ষের শক্তি বলতে যাকে বুঝি তারাই ক্ষমতায় আছে। আসলে নতুন প্রজন্মের মাঝে এই ৭৫-এর পর যে পালাবদলটা ঘটলো, এটা বাংলাদেশটাকে আরেকটি নতুন পূর্ব পাকিস্তানে পরিণত করেছে, নিঃসন্দেহে, এতে কোনো রকম ভুল নেই। তাতে করে আমাদের নতুন প্রজন্মের একটা ব্যাপক সংখ্যক মানুষ, বিশেষ করে যারা নতুন মানুষ, এদের মধ্যে একটা বিকৃত ইতিহাস বোধ তৈরি করা হয়েছে পরিকল্পিতভাবে, এবং এর ফলে আমরা তাদের মুক্তিযুদ্ধ নিয়ে কোনো তাদের আবেগ ছিল না, জাতীয় বীর, জাতীয় ঐতিহ্য নিয়ে কোনো আবেগ ছিল না, বাঙালি যে একটা অসাম্প্রদায়িক শক্তি, এটা নিয়ে কোনো আবেগ ছিল না এদের মধ্যে। এদেরকে খুব পরিকল্পিতভাবে এটা করা হয়েছে, এবং আমরা এই প্রক্রিয়াটা লক্ষ্য করেছি ২১টা বছর ধরে, কম সময় নয়। এর মধ্যে তো কয়েকটা জেনারেশন তৈরি হওয়ার কথা। তারপর আসলে ইতিহাসের নিজস্ব কিছু শক্তি থাকে, যে শক্তি দিয়ে সে মাটির তল থেকে বেরিয়ে এসে আমাদের নিজের চোখের সামনে তো ঘটা, সেজন্য এই মানে মনে হয় এই কথাটা বলি, আবার ইতিহাস তার মর্যাদাটাকে কিন্তু পুনঃস্থাপন করতে পেরেছে। হ্যাঁ, নিশ্চয়ই রাজনৈতিক শক্তির, মুক্তিযুদ্ধে রাজনৈতিক শক্তির অধিষ্ঠান হয়েছে ৯৬ সাল থেকে এখনো পর্যন্ত, মাঝে কয়েক বছর, ৫ বছর বাদ দিলে। এতে করে মুক্তিযুদ্ধের যে অপহৃত যে গৌরবগুলো ছিল, সেগুলোর অনেকাংশেই সেটা পুনরুদ্ধার করা হয়েছে, এবং মুক্তিযুদ্ধ চর্চা শুরু হয়েছে, রাজনীতিতে মুক্তিযুদ্ধের চর্চা শুরু হয়েছে, মুক্তিযুদ্ধের আদর্শের চর্চা শুরু হয়েছে। একটু যদি আমাকে অনুমতি দেন একটা বিষয় করতে, যুদ্ধের পরে মানে বঙ্গবন্ধু ক্ষমতা গ্রহণ করবার পরে বা বঙ্গবন্ধু শাসন ব্যবস্থা যখন চালাচ্ছিলেন, তখন একটা বিষয় আসলো, এবং তারপরে যেটিকে সবাই আমরা এই সময়ে এসে বা এর এক সময় আওয়ামী লীগের মধ্যে সবচেয়ে অনুচ্চারিত শব্দ মনে হয় বাকশাল। এখন মাননীয় প্রধানমন্ত্রী বলছেন, তো সেজন্যই আমার জিজ্ঞাসা। সেদিন মাননীয় প্রধানমন্ত্রী বললেন যে স্বাধীনতা বিরোধীরা বাকশাল সম্পর্কে অপপ্রচার চালায়। আমি আসলে সেই সম্পর্কে জানতে চাই, আসলে তো বাকশাল বলতে নতুন প্রজন্ম আসলে কি সেটা জানেই না, বরঞ্চ ভাবে যে এটি খুবই ভয়ঙ্কর কিছু, খুবই নেতিবাচক কিছু। জানানো হয়নি। আমি যেটা বলছিলাম যে তারপর বাকশালটা তো আরো আগে বঙ্গবন্ধুর সময় এবং বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের, আসলে বঙ্গবন্ধু বাকশাল অর্থাৎ বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ করেছিলেন, যার জন্য তাকে সেনাবাহিনীও মেরে ফেলেছে। এই যে একটা ব্যাপার, গণতন্ত্র উনি দিতে চাননি, এই অপপ্রচারটা কিন্তু একসময় খেয়েছিল। এবং তারপরে যারা সামরিক শাসক, জেনারেল জিয়াউর রহমান, এরশাদ এবং অন্যান্যরা যারা আসলো, এরা কিন্তু এটাকে উপর ভিত্তি করেছে তাদের রাজনীতিটাকে। এবং দুর্ভাগ্যক্রমে এটাও বলা হয় জেনারেল জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র, আমরা দেখেছি তো, ওর একেবারে সেনা ক্যান্টনমেন্টে বসে বহুদলীয় গণতন্ত্র হয়, ভাববার তো কোনো কারণ নেই। এই যে বাকশালটা, এর অপপ্রচারের দুটো ব্যাপার আছে। যারা এর প্রবক্তা ছিলেন, যারা একে সমর্থন করেছেন, তারাও কিন্তু ডিফেন্ড করেননি একটা স্টেজে এসে। বিশেষ করে বঙ্গবন্ধুর মতো একটা টাওয়ার, তার মানে জাতির পিতা, তাকে যখন সরিয়ে দেওয়া হলো, এবং বছরের পর বছর ধরে মুক্তিযুদ্ধের সত্যিকার চেতনা বিরোধীর বাইরের শক্তিরা এসে যখন রাষ্ট্র শাসন করলো, তখন বাকশালকে তার অপপ্রচারের মূল হাতিয়ার তারা তৈরি করলো। আসলে কি ছিল বাকশাল? বাকশালটা আমরা অনেকেই মানে যথাযথ গণতান্ত্রিক প্রক্রিয়ায় এটাকে এক ধরনের বৈপরীত্যই মনে হবে, কিন্তু বাকশালটা ছিল সে সময়ে মুক্তিযুদ্ধ পরবর্তীকালে
বঙ্গবন্ধু দেখলেন বা তার যারা উপদেষ্টা ছিলেন তারা দেখলেন যে বাংলাদেশটাকে এখন সর্বদলীয়ভাবে মুক্তিযুদ্ধের পরবর্তীকালে এগিয়ে নিতে হবে। পাকিস্তানের এই দুঃশাসন 23 বছরের 24 বছরের মুক্তিযুদ্ধের এই ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞ, রাস্তাঘাট, স্কুল, কলেজ, এভরিথিং, এটাকে যদি সামনে এগিয়ে নিতে হয় সব দল মতের একটা প্ল্যাটফর্ম দরকার। বাকশাল ওয়াজ নট এ পলিটিক্যাল পার্টি, ইট ওয়াজ এ পলিটিক্যাল প্ল্যাটফর্ম। কিন্তু এবং আরেকটা জিনিস যে এক্সপেরিমেন্টটা হয়েছিল, আমরা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্র মুক্তিযুদ্ধের ঘোরতর বিরোধী ছিল। মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত বলয় থেকে বা বলয়ে প্রভাবিত হয়ে কেউ যেন কিছু না পারে তার চেষ্টা করছিল। এবং মুক্তিযুদ্ধ পরবর্তীকালে আমরা তো এটাও জানি যে PL-480 আন্ডারে যে জাহাজ আসছিল 74-এ, সে জাহাজ পর্যন্ত ডুবিয়ে দেওয়া হয়েছে, বাংলাদেশে আসতে দেওয়া হয়নি, যাতে এখানে ফেমিন হয়, যাতে এখানে দুর্ভিক্ষ হয়। তারা কিন্তু বাকশালকে কখনো ক্যাপিটালিস্ট ওয়ার্ল্ড গ্রহণ করেননি। কিন্তু বঙ্গবন্ধু তো একজন মনে প্রাণে সোভিয়েত সমাজতন্ত্রী নয়, বাংলাদেশের আলো বাতাস এবং পরিবেশের মিলিয়ে একজন সমাজতন্ত্রী মনে প্রাণে। তিনি এটাই চাইছিলেন এবং কমিউনিস্ট পার্টিরা সেখানে গেছে, কোন দল যায়নি, প্রতিটি দল মত গেছে। কিন্তু সেই পরীক্ষাটা বাংলাদেশে সফল হয়নি, কারণ বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মধ্য দিয়ে সেটাকে ধ্বংস করা হয়েছে। খন্দকার মনিরুজ্জামানের কাছ থেকে সেই প্রেক্ষাপটটাও একটু জানতে চাই, আরো আপনাদের কাছ থেকে অনেক বিষয় জানার আছে, সময় যদিও খুব বেশি নেই। খন্দকার মনিরুজ্জামান, বাকশালের প্রশ্ন যদি বলেন, আসলে ওই পিরিয়ডটা, ওই সময়টা বুঝতে হবে। স্বাধীনতার পরে, মুক্তিযুদ্ধের পরে আমরা বাংলাদেশের স্বাধীনতার একটা বৈশিষ্ট্য হচ্ছে যে ধরেন ভারত যে স্বাধীন হলো, ভারত স্বাধীন হওয়ার পথে কিন্তু কোনো ধ্বংসযজ্ঞ হয়নি। তারা একটা কন্টিনিউটি, অর্থাৎ ধারাবাহিকতার মধ্যে যে স্বাধীনতা পেয়েছে, বা অন্যান্য দেশও তাই হয়েছে। কিন্তু বাংলাদেশ কিন্তু কোনো ধারাবাহিকতার মধ্যে পায়নি। দখলকারী দেশ পাকিস্তান তাকে যুদ্ধ করে পরাজিত করে স্বাধীনতা নিয়েছে। ফলে ধ্বংসযজ্ঞের মধ্যে, ধ্বংসস্তূপের মধ্যে নতুন করে আমাদের বাংলাদেশে সব কিছু করতে হয়েছে। এবং যে 3.5 বছর বঙ্গবন্ধু সময় পেয়েছিলেন, সেই 3.5 বছর কিন্তু যথেষ্ট নয়, একেবারেই যথেষ্ট নয়। সেখানে ব্যাংক, রাস্তাঘাট, কলকারখানা, অর্থনীতি, সমাজ, এভরিথিং সব কিছু ডিস্ট্রয় করে দিয়ে গেছে পাকিস্তানিরা, বুদ্ধিজীবীদের হত্যা করে দিয়ে গেছে পাকিস্তানিরা। এর পাশাপাশি আরেকটা জিনিস মনে রাখতে হবে যে মুক্তিযুদ্ধে যে পরাজিত শক্তি, পাকিস্তান বলেন বা এই দেশে যারা মুক্তিযুদ্ধের শত্রু বা পাকিস্তানের দোসর, জামাতে ইসলাম সহ অন্যান্য যে শক্তিগুলো ছিল, তারা কি শেষ হয়ে গেছে 16 ডিসেম্বরের পরে 71-এ? তারা কিন্তু শেষ হয়ে যায়নি। তাদের ষড়যন্ত্র কি বন্ধ হয়ে গেছে? তাদের ষড়যন্ত্র কিন্তু বন্ধ হয়ে যায়নি। এইসবের পাশাপাশি আপনি তাদের ষড়যন্ত্রটা চলছিল এবং একটা সময় এসে, বাকশালের সময় এসে, তারা তাদের ষড়যন্ত্রটাকে সফল করে বঙ্গবন্ধুকে হত্যা করে। যেটা হারুন হাবিব বলেছেন খুব কারেক্টলি, যে বাকশালকে একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করে জনমত তৈরি করার জন্য তাদের পক্ষে। অথচ স্ট্যাটিস্টিক্স যদি নেন তাহলে দেখবেন 74-এ দুর্ভিক্ষ হয়েছে, চালের দাম বেড়েছে। বঙ্গবন্ধুকে যখন হত্যা করা হয় তখন চালের দাম তার অর্ধেকের চেয়ে নিচে নেমে গেছে। তখন কিন্তু মোটামুটি একটা স্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছিল দেশে। হ্যাঁ, এখন বাকশালটা যে করা হয়েছিল, বাকশালের বক্তৃতাটা যদি এখন পড়েন, পুরনো কাগজ বের করে বঙ্গবন্ধু যে বক্তৃতা দিয়েছেন, তিনি বলেছেন যে এটা সাময়িক একটি ব্যবস্থা। কারণ বাংলাদেশের শত্রুরা ব্যাংক জ্বালায় দিচ্ছে, পাটের গুদাম জ্বালায় দিচ্ছে, হ্যাঁ, চাল ভর্তি নৌকা ডুবিয়ে দিচ্ছে, বিশৃঙ্খলা করছে, হত্যা, মানে তখন তো প্রতিদিন হত্যাকাণ্ড হচ্ছে, হ্যাঁ করছে, দেশে একটা অরাজকতা সৃষ্টি করছে। এখান থেকে বেরিয়ে আসার জন্য সবগুলি দলের সহযোগিতা দরকার। যেটা ধরেন মুক্তিযুদ্ধের ইমিডিয়েট পরে কথা উঠেছিল যে সব দলকে নিয়ে একটা সর্বদলীয় সরকার গঠন করা, যাই হোক যে কোনো কারণেই হোক, বা তখন সেটা হয়নি। বলা যাইতে পারে বাকশাল আসলে একটি সর্বদলীয় সরকার, একটি প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মের মধ্যে সবগুলি দল অংশগ্রহণ করছে এবং তাদের উদ্দেশ্য একটাই, যে বাংলাদেশে একটি স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা, একটা শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসা অর্থনীতিতে, সমাজে, প্রশাসনে, এবং তার মধ্যে দিয়ে দেশটাকে অগ্রসর করে নিয়ে যায়। এবং ওইটুকু সময়ের জন্য এটা একটা মানে কি বলে, একটা সাময়িক ব্যবস্থা। হ্যাঁ, একটা বলছেন যে সেই সময় সেই ঐক্য, জাতীয় ঐক্য, সেই সময়ের, হ্যাঁ অবশ্যই একটা প্ল্যাটফর্ম মানে তো ঐক্য। সুতরাং সেই জায়গাটায় কিন্তু ওরা যারা বাংলাদেশের শত্রু, যারা জামাতে বলেন, পাকিস্তান বলেন, পাকিস্তান তো ওই ষড়যন্ত্রের সঙ্গে ছিল, আমেরিকা CIA ষড়যন্ত্রের সঙ্গে ছিল, তারা এটা পরিষ্কার বুঝতে পারে যে এই জায়গাটা যদি একবার স্থিতিশীল হয়ে যায় বাংলাদেশ, তাহলে কিন্তু সেই বাংলাদেশকে তাদের কবজায় নেওয়াটা আর সহজ হবে না। হ্যাঁ, সুতরাং স্থিতিশীল হওয়ার আগেই
যা করার করতে হবে, এবং তারা ঠিক তাই স্থিতিশীল হওয়ার আগে বঙ্গবন্ধুকে হত্যা করে পুরো দেশটাকে আবার পূর্ব পাকিস্তানে বা ভূখণ্ডটা বাংলাদেশের, দেশটা আবার পাকিস্তান সেভাবে নিয়ে গেল। এবং দেখেন একটা বিরতির সময় হয়ে গেছে খন্দকার মনিরুজ্জামান, বিরতির পরে ফিরছি, দর্শক থাকবেন আমাদের সাথে। ফিরলাম সংবাদ সম্প্রসারণে। অনলাইনের খবরগুলো একটু দেখে নিতে চাই ছোট করে। bdnews24.com, নির্মাণাধীন ভবন থেকে বাঁশ পড়ে নারীর মৃত্যু, খুবই দুঃখের একটি খবর। সাবিতে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে হামলাকারী ছাত্রলীগ কর্মীদের জঙ্গি বললেন উপাচার্য। একটি খবর দেখছি স্পটলাইটে, নামেই ফুটপাত, হাঁটার কোনো উপায় নেই, রাজধানীর সব ফুটপাতে কম বেশি মনে হয় এই একই অবস্থা। পরের নগদের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। ডাক বিভাগের ডিজিটাল সেবা নগদ, এটির উদ্বোধন হয়েছে আজকে, আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। পরের পত্রিকায় চলে যাই। প্রথম আলোতে দেখছি শিশুদের সমৃদ্ধ ভবিষ্যৎ নির্মাণে কাজ করছি প্রধানমন্ত্রী। স্বাধীনতা দিবসের বক্তব্যে তিনি এটি বলেছেন। জুলাই থেকে সঞ্চয়পত্র কেনা বেচা অনলাইনে, এই বিষয়টি নিয়ে একটু জানতে চাই, এটি কেমন হলো? সাধারণত আমাদেরকে বাংলাদেশ ব্যাংকে গিয়ে এই সঞ্চয়পত্রের বিষয়টি আনতে হয়। খন্দকার মনিরুজ্জামান, সঞ্চয়পত্র আসলে 3টি জায়গায় বিক্রি হয়। একটি হচ্ছে বাংলাদেশ ব্যাংক, কিছু কিছু কমার্শিয়াল ব্যাংক এবং ডাক বিভাগ, এই 3টা জাতীয় সঞ্চয় পরিপত্র থেকে বিক্রি করা হয়। এখন যেটা হয় সেটা হচ্ছে যে নিজে গিয়ে এটা টাকা জমা দিয়ে করতে হয়, এবং টাকা এখনও কিছুটা অনলাইনের আছে, ডিজিটালাইজেশন আছে, যে কেউ কেউ চাইলে তার যে সুদ যেটা পায়, ইন্টারেস্ট যেটা পায়, সেটা সরাসরি তার অ্যাকাউন্টে জমা দেয়, কিন্তু সংখ্যা খুব কম। এখন যে সিস্টেমটা করেছেন এটা বলা যায় পুরোপুরি ডিজিটালাইজেশন, এবং এটা আমি মনে করি, ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে এটা খুবই ভালো। এখন যেটা নিয়ম করেছে যে 50,000 টাকা পর্যন্ত নগদ টাকা দিয়ে অ্যাকাউন্ট সঞ্চয়পত্র কেনা যাবে। 50,000 টাকা হইলেই ব্যাংক থেকে চেক দিয়ে কিনতে হবে, অর্থাৎ ব্যাংক টু ব্যাংক। 2 নম্বর। 3 নম্বর হচ্ছে কেনার সময় আপনার এনআইডি লাগবে, টিআইএন লাগবে, হ্যাঁ, আর ছবি টবি ইত্যাদি যা যা লাগে সেগুলো লাগবে। মানে টিআইএন না থাকলে সঞ্চয়পত্র না কেনা যাবে না। আর 4 নম্বর হচ্ছে যে ব্যাংকের ইন্টারেস্ট যেগুলো হবে, বা সেই যে ওখান থেকে যে মুনাফাটা সে পাবে একজন সঞ্চয়পত্র ক্রেতা, সঙ্গে সঙ্গে তার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে, মানে ম্যাচিওর করলে তার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। পুরো জিনিসটা কিন্তু একটা অ্যাকাউন্টেবিলিটি, স্বচ্ছতা এবং অ্যাকাউন্টেবিলিটির মধ্যে চলে আসবে, অর্থাৎ এবং খুব সহজ হয়ে গেল। কারণ এখন ব্যাংকে গিয়ে একজন যিনি সঞ্চয়পত্র কারা কেনেন, বেশিরভাগই হচ্ছে বয়স্ক লোক যারা চাকরি করতেন, অবসর গ্রহণ করেছেন, তাদের সেই অবসরের টাকাটা দিয়ে, পেনশন যেটাকে বলা হয়, সেই টাকাটা দিয়েই তো তারা কেনেন, বা আর সামান্য হয়তো যোগ করেন তার সঙ্গে। কিন্তু তারা গিয়ে যে হেনস্থা হন ব্যাংকের মধ্যে, এটা ভাবা যায় না, এবং এটা দেখলে খুবই খারাপ লাগে। সবগুলো জায়গাতেই কি হেনস্থার মতো বিষয়টি? আমি একটা কথা বলে শেষ করছি এটার সঙ্গে, এবং বললাম যে স্বচ্ছতা এবং মধ্যে থাকবে, সুবিধা হবে ক্রেতাদের। আরেকটি জিনিস যেটা হবে যে এখন অনেকে আছে যাদের কেনার কথা না, যাদের কেনার নিয়ম নেই, তারা তাদের টাকাকে রক্ষা করার জন্য ওইটা করে আর কি। হ্যাঁ, সঞ্চয়পত্র, একজন ব্যবসায়ী সেও সঞ্চয়পত্র, তার তো কেনার কথা না, সেটা বন্ধ হবে। যদি একটু বলেন যে আপনার কাছে কেমন মনে হচ্ছে? না, নিঃসন্দেহে এটা ভালো, মনিরুজ্জামান বলেছেন। আমার যেটা মনে হয় যে এটা সরকারি যে সার্ভিস যেটা, সেটা সব জায়গায় সহজ হওয়া উচিত মানুষের জন্য, এবং সাধারণ মানুষরা যেন প্রতারিত না হয়। আমরা জানি, পত্রপত্রিকায় দেখেছি যে এই ধরনের ঘটনা যারা রিটায়ার্ড লোক তাদের অনেক বেশি সংকটে পড়তে হয়। এটা একটা ভালো উদ্যোগ বলে মনে করি। অসংখ্য ধন্যবাদ জনাব হারুন হাবিব, জনাব খন্দকার মনিরুজ্জামান, আপনাদের দুজনকেই শেষ করছি সংবাদ সম্প্রসারণ। ভালো থাকুন।